আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? অনেকদিন পর আপনাদের সাথে আজকে আবার দেখা হলো। আজকে যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা জিকে সাজেশন ক্লাস 24 অর্থাৎ 24তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি আব্দুল্লাহ ফাতিন। আমাদের এই ক্লাসগুলি কিন্তু একই সাথে আমাদের মোত্তাসিন পাহলভী ভাই স্যারের যে পেজ আছে সেখান থেকে তো আপনারা ইতিমধ্যে দেখছেন। একই সাথে প্যারালালি কিন্তু আপনারা ফাতিন স্যার জিকে স্পেশাল এই পেজটাতেও কিন্তু আপনি লাইক ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। এই পেজ থেকেও কিন্তু একযোগে এই লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছেন। তো আমরা আহ, দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত হয়েছেন। তো আজকে আসলে আমরা কোনো বাড়তি কোনো কমেন্ট টমেন্ট কিন্তু পড়বো না, শুরুতেই বলে রাখলাম। কারণ হচ্ছে আমরা আজকে মানে সময় আমরা অনেক নষ্ট করে ফেলছি, পারিপার্শ্বিক বিভিন্ন কারণে অনেক কিছু চলতেছে আশেপাশে। সেগুলা দুনিয়ার নিয়মে চলতেই থাকবে। ওগুলা নিয়ে আসলে মন খারাপ করার বা ওগুলা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার কিছু নাই। আমরা আমাদের কাজটা একটু জারি রাখবো, ঠিক আছে? পড়াশোনা কিন্তু করতে হবে, কারণ বরাবরের মতো আমি যেমনটা বলেছি যে আশেপাশে যত যাই কিছু হোক, পড়াশোনাটা কিন্তু একটু বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে। কষ্ট হবে মন বসাতে, কিন্তু তারপর একটু ওইটা কন্টিনিউ করতে হবে। কারণ ইন দ্য মিন টাইম দেখবেন যে সার্কুলার চলে আসছে বা পরীক্ষার ডেট দিয়ে দিছে, তখন হাই হাই করা ছাড়া উপায় থাকবে না। সো চলেন আমরা শুরু করে ফেলি। সো অনেকে অনেক কিছু বলতেছেন যে এতদিন পর কেন। তো সবার প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি যে স্যার সুস্থই ছিল, ভালো ছিল। আমরা ওই দিকে আর না যাই, আমরা ক্লাস শুরু করে দিই। চলেন আমরা কমেন্ট টমেন্ট না পড়ি। সো 24তম ক্লাসে ওকে। সো আমরা প্রথম প্রশ্নটা চলেন যাই শুরু করি। প্রথমে আমি যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন। যেহেতু সামনে আমাদের বেশ কিছু ব্যাংকের প্রশ্ন আছে, মন খারাপ করার কিছু নয়। আমরা সমাজসেবা অধিদপ্তরের যে প্রশ্ন আছে সেগুলোও আমরা সলভ করবো, কারণ আমরা জানি যে ইউনিয়ন সমাজকর্মী একটা বড় সার্কুলার সেখানে এসেছে। তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য প্রসেস অফ লোডিং দি অপারেটিং সিস্টেম ইন দ্য মেমোরি ইজ নোন অ্যাজ। তাহলে আপনাকে প্রসেসর কথা জিজ্ঞেস করছে, এবং সেটা কিসের জন্য? লোডিং দি অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের কথা বললে আমাদের মাথায় আসে কি? আচ্ছা, আমাদের স্যার কি আসবেন নাকি লাইভে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দ্য প্রসেস অফ লোডিং দি অপারেটিং সিস্টেম, তো আমরা এমন কেউ নাই এইখানে যারা এখন ক্লাস করছি যারা পিসি বা ল্যাপটপ এই জিনিসগুলো ইউজ করি নাই, রাইট? সো এটা খুবই কমন একটা প্রশ্ন তাদের জন্য, যে অপারেটিং সিস্টেম আপনি যখন পিসি চালান সেটা হয় ম্যাকের অপারেটিং সিস্টেম হইতে পারে, বা হইতে পারে উইন্ডোজ, হইতে পারে লিনাক্স, হইতে পারে উবুন্টু, হইতে পারে ইত্যাদি ইত্যাদি। একই সাথে আপনি যখন মোবাইল চালান, হ্যাঁ, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে অ্যাপলের যেমন নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড্রয়েডের যেমন নিজস্ব সিস্টেম আছে, যেমন সরি মানে স্মার্টফোনের যদি আমি দুইটা প্যাটার্ন করি, আমরা জানি যে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড চালিত কিছু ফোন আছে, আবার কিছু আছে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমে চলে। সো এই যে অপারেটিং সিস্টেম গুলো আছে, এইটার যে প্রসেস, এটার যে লোড করার প্রসেস, এটাকে আমরা মোটামুটি সবাই মনে হয় ইতিমধ্যে অ্যান্সার করে ফেলতেছেন। থ্যাংক ইউ। আমি খেয়াল করছি অনেকে এটা বলছেন যে বুটিং, ভেরি গুড। ডিবাগিং কি? অনেক সময় আপনারা দেখেন এই যে অ্যাপলের যারা আইফোন ইউজ করেন, কিংবা যারা অ্যান্ড্রয়েড চালিত বিভিন্ন স্মার্টফোন ইউজ করেন, শাওমি বা বিভিন্ন ব্র্যান্ডের, দেখবেন যে নতুন যখন কোনো একটা সফটওয়্যার ভার্সন ওরা লঞ্চ করে, কিছুদিন পরেই বলে যে এখানে একটু বাগস আছে। সেই বাগসটা তারা হচ্ছে ক্লিয়ার করলে তখন অনেকে আমরা হচ্ছে আপডেট দিই। অনেকে যে দেখি না যে ওয়ান প্লাসের ফোন আপডেট দিলে যে গ্রিন স্ক্রিন আসে, বা বিভিন্ন ধরনের এরকম সমস্যা হয় অনেকে। এই জন্য আমরা আইফোন অনেকেই, যেমন আমি পার্সোনালি কখনো আপডেট দিই না। কেন দিই না? যে মনে হয় যে আপডেট দিলেই কোনো একটা কিছু হবে। তো দেখা যাচ্ছে যে এই জন্য একটু অপেক্ষা করি, যখন রিভিউ পাই যে হ্যাঁ আপডেট দিলে ওই যে যে ছোটখাটো বাগ ধরা পড়ছে, অর্থাৎ যেই হার্ডওয়্যার বা সফটওয়্যার যে এরর গুলা যেগুলো ধরা পড়ছে সেগুলা ওই অথরিটি সলভ করছে, তখন আমি হচ্ছে কি করি, ওই আপডেট দিই। তো ডিবাগিং মানে হচ্ছে যে এই যে এরর, মানে কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার যে এরর গুলা আছে সেগুলা যে সলভ করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ডিবাগিং। লোডিং নিয়ে আমরা জানি, এটা নিয়ে কথা বলার কিছু নেই। ট্রাবল শুটিং হচ্ছে যে কম্পিউটারের নর্মাল যে প্রবলেম গুলো আছে, এইটাও আমরা মোটামুটি ট্রাবল শুটিং এগুলা মানে আমরা যারা নিত্য নতুন মানে নিত্য দিনে আর কি, এই যে কম্পিউটার এগুলো আমরা অপারেট করি, তারা মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে জানি। সো এটা নিয়ে আর খুব বেশি কথা বলতেছি না। এটা বাংলাদেশ ব্যাংকে খুব সম্ভবত এডি, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আমরা একটু পড়বো, কারণ একই সাথে আমরা হচ্ছে এখানে কি আমাদের কম্পিউটার তথ্য প্রযুক্তির সলভ হয়ে যাচ্ছে, ব্যাংকের প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। চলেন আমরা নেক্সট প্রশ্নে যাই। যেহেতু কম্পিউটার নিয়ে কথা বলতেছি, এই যে দেখেন আপনাদের সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন চলে আসছে। সমাজসেবা অধিদপ্তরে দেখেন 2017 সালের একটা প্রশ্ন আমরা সলভ করতেছি। এখানে কি বলছে? কম্পিউটার আবিষ্কার করেন কে? ঠিক আছে। তা আমি আচ্ছা, দেখতে পাচ্ছি যে অনেকেই এটার অ্যান্সার করেছেন। তো কম্পিউটার আবিষ্কার করেন কে, এখানে দুইটা ব্যাপার আছে। আমি একটু যদি আপনাকে জাস্ট বলে যে কম্পিউটার কে আবিষ্কার করেন, এই রকম প্রশ্ন যদি আসে, তাহলে আপনি সেটার অ্যান্সার দিবেন হচ্ছে হাওয়ার্ড এইকিন। আচ্ছা, আমি পুরোটাই লিখি।
ঠিক আছে, সংক্ষেপে হাওয়ার্ড এইকিন বলে, বা হাওয়ার্ড হ্যাথাওয়ে এইকিন। তো হাওয়ার্ড এইকিন বা হাওয়ার্ড হ্যাথাওয়ে এইকিন। তো যদি আপনাকে বলে কম্পিউটার আবিষ্কার করেন কে, যদি আপনাকে বলে কম্পিউটার আবিষ্কার করেন কে, তাহলে আমরা বলবো হচ্ছে হাওয়ার্ড এইকিন। যদি আপনাকে এখানে বলতো যে আধুনিক কম্পিউটারের আবিষ্কারক কে, তাহলে আপনি তখন কি বলতেন? আমি অনেক অ্যান্সার পাচ্ছি এরকম যে চার্লস ব্যাবেজ। তো চার্লস ব্যাবেজটা হচ্ছে কিন্তু, যদি আপনাকে বলতো আধুনিক কম্পিউটারের জনক, হ্যাঁ এটা আমি একটু লিখে দিই, নাহলে এটা আমরা অনেকেই ভুল করব। যদি আপনাকে বলতো যে আধুনিক কম্পিউটারের জনক, আধুনিক কম্পিউটারের জনক, তাহলে আমরা তাকে কি বলতাম? তখন আমাদের অ্যান্সার হইতো কি? চার্লস ব্যাবেজ। ঠিক আছে, চার্লস ব্যাবেজ। ওকে। কিন্তু আমাকে এখানে কি বলছে? আমাকে কিন্তু এখানে বলছে যে কম্পিউটার আবিষ্কার করেন কে। দুইটা কিন্তু দুই প্রশ্ন, দেখা তো যাচ্ছে, হ্যাঁ দুইটা কিন্তু দুই প্রশ্ন, ঠিক আছে। ওকে। তো হাওয়ার্ড এইকিন হচ্ছে, যদি আপনাকে প্রশ্ন করে যে কম্পিউটার আবিষ্কার করেন, তাহলে আপনার অ্যান্সার হবে হাওয়ার্ড এইকিন। এবং তিনি হচ্ছেন জন্মসূত্রে আমেরিকান ছিলেন, আমেরিকান ফিজিসিস্ট ছিলেন হাওয়ার্ড এইকিন। ঠিক আছে। এবং হার্ভার্ড ওয়ান নামে যে কম্পিউটার, আইবিএম এর যে কম্পিউটার, সেটা কিন্তু অর্থাৎ আমেরিকার প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার কিন্তু তার হাত ধরেই আসে। ঠিক আছে। তাহলে আমি যদি যদি প্রশ্ন এরকম করে আপনাকে, ধরেন আমি বললাম যে প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার, হ্যাঁ যে প্রথম, আমি আপনাকে যদি প্রশ্ন করি যে প্রথম প্রোগ্রাম এবল কম্পিউটার, ঠিক আছে, তাহলে বলেন তো এটা অবশ্যই সেই ক্ষেত্রে একটা প্যাচ আছে। এটা আবার বিশ্বের প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার আসলে ওইভাবে হয়তো নাও বলতে পারে, বা আমেরিকার প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার এটা নাও বলতে পারে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, মানে যদি প্রশ্ন আপনাকে এই ধরনের একটু প্যাচ দিয়ে দেয় আর কি, যে প্রথম প্রোগ্রামেবল কম্পিউটারের জনককে, আপনার অ্যান্সার কি হবে? ওই যে হাওয়ার্ড এইকিন। ঠিক আছে, হাওয়ার্ড এইকিন। ওকে। তো প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার হচ্ছে হাওয়ার্ড এইকিন জনক, এবং তিনি কি ছিলেন? আমেরিকান একজন ফিজিসিস্ট ছিলেন। আইবিএম যে অর্গানাইজেশনটা আছে, তো আইবিএম এর ব্যানারে প্রথম যে কম্পিউটার, যেটাকে প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার বলতেছি, সেটা হচ্ছে হাওয়ার্ড এইকিন, তার হাত ধরেই আসে। আর যদি আপনাকে বলতো যে আধুনিক কম্পিউটারের জনককে, তাহলে তখন আমরা বলবো হচ্ছে চার্লস ব্যাবেজ। ঠিক আছে। ওকে। নেক্সট প্রশ্ন কি দেখেন, ব্লুটুথ অপারেশনস ইউজ। দেখেন বাংলাদেশ ব্যাংকের আরেকটা প্রশ্ন, এখানে একটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে, তাই না? ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আচ্ছা যাই হোক, ব্লুটুথ অপারেশনস, হ্যাঁ এটা আসলে কোন টেকনোলজি ইউজ করে? তো জাস্ট আপনি অপশনগুলো দেখেন, তাহলে আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। আপনি যদি অপশনগুলো দেখেন, খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। ম্যাগনেটিক বা অপটিক্যাল বা লেজার, এটা কোনোটাই হওয়ার কথা না। আপনি, আমি অনেকেই অনেক কমেন্ট পাইতেছি যেগুলো আর কি অনেকে অ্যান্সার করতেছেন, যে মানে লেজার টেকনোলজি কেউ বলতেছেন, কেউ বলতেছেন অপটিক্যাল টেকনোলজি। তো রাইট অ্যান্সার হচ্ছে, দুই একজন অলরেডি দিছেন, থ্যাংক ইউ তাদেরকে। রাইট অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, রেডিও টেকনোলজি, রেডিও টেকনোলজি। সো ব্লুটুথ অপারেশন, এটাকে আমরা বলি হচ্ছে প্যান, বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে কি বলে? প্যান। ঠিক আছে। এবং ব্লুটুথ নর্মালি 3 থেকে 10 মিটার এই রেঞ্জে কাজ করে, 3 থেকে 10 মিটার এই রেঞ্জে, মানে সচরাচর এই রেঞ্জে কাজ করে, 3 থেকে 10 মিটার এই রেঞ্জে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনাকে বলে যে ব্লুটুথ, এই নামকরণটা কোথা থেকে আসছে, এই প্রশ্ন কিন্তু আপনি, আমার যারা ক্লাস করছেন, আগের ক্লাসগুলো করছেন, তারা কিন্তু জানেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ধরেন আমি এখন একটা এক্সট্রা প্রশ্ন আপনাকে দেই যে ব্লুটুথ এর নামকরণ কিভাবে করা হয়, হ্যাঁ, বা ধরেন আমি আপনাকে বললাম যে ব্লুটুথের নামকরণ কার নামানুসারে হয়, কার নামানুসারে করা হয়, করা হয়। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা গত একটা ক্লাসে আপনাদেরকে মনে হয় সলভ করাইছিলাম, একটা চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করাতে গিয়েই আমরা সেখানে দেখছিলাম যে ডেনমার্কের রাজা, ডেনমার্কের রাজা, তার নাম কি ছিল? হ্যারল্ড ব্লুটুথ।
হ্যারোল্ড ব্লুটুথ, ঠিক আছে। তো ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথ, তিনি হচ্ছেন, মানে তার নাম থেকেই আসলে এই ব্লুটুথের নামকরণটা করা হয়, ঠিক আছে। ব্লুটুথ এই শব্দটা আসলে কোথা থেকে আসছে? ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথ, তার এই নাম থেকে ব্লুটুথের নামকরণ করা হয়, ঠিক আছে। ওকে। এবং একটু আগে যেমন আমরা একটা কোম্পানির নাম বলছিলাম, আইবিএম এর কথা বলছিলাম, ঠিক তেমনি যে ব্লুটুথ এই যে টেকনোলজি, এটা কে আনে? এইটা আনে হচ্ছে এরিকসন নামে একটা টেলিকম অপারেটর, ঠিক আছে। এরিকসন, মনে পড়ে? অনেক আগে কিন্তু এরিকসনের ফোন পাওয়া যেত, সনি এরিকসনের ফোন টোন পাওয়া যেত, তখন এগুলো খুব পপুলার ছিল। তো এখন বাংলাদেশে খুব একটা নাই এরা। হুম। ওকে, তাহলে আমরা অ্যান্সার কি পাইছি? অ্যান্সার হচ্ছে রেডিও টেকনোলজি। ওকে, সো ব্লুটুথ সম্পর্কে আমরা আরো কিছু জিনিসও জেনে গেলাম। আচ্ছা, এবার দেখেন নেক্সট প্রশ্নটা কি আসছে, যে হুইচ অফ দ্য ফলোইং সুইটেনার্স ডাজন্ট প্রোভাইড এনি এনার্জি ইন দ্য বডি, ঠিক আছে। তো কাদেরকে নিয়ে কথা বলতেছি এখানে দেখেন, এখানে কথা বলতেছি হচ্ছে সুইটেনার, এদেরকে নিয়ে, ঠিক আছে। তো আমাদের আহ, কিছু এরকম ইয়া আছে, মানে দ্রব্য আছে, যেগুলাকে আমরা বলি হচ্ছে ক্যালোরিক সুইটেনার, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আচ্ছা, এটাও অ্যান্সার আমরা পাচ্ছি অনেক, খুবই ভালো। আপনারা অ্যান্সার করতে থাকেন। আমি ক্লাসের শুরুতেই বলছি যে আজকে ওই এক্সট্রা কোনো কমেন্ট টমেন্ট পড়বো না, কারণ জানি আপনারা কি নিয়ে কথা বলবেন। তো আমরা ফোকাসটা ক্লাসে রাখি, ঠিক আছে, ফোকাসটা ক্লাসে রাখি। তো ক্যালোরিক সুইটেনার, তো সুইটেনার মানে হচ্ছে যেগুলা হচ্ছে, যেমন ওই যে আমরা অনেকেই জানি যে যাদের ডায়াবেটিস আছে, তারা আমরা চা খাওয়ার সময় আহ ওই যে ইয়া নেই কিছু, সুগার, স্পেশাল কিছু সুগার, এগুলো দেখবেন যে মোটামুটি একটু থ্রি স্টার ফোর স্টার হোটেলে গেলে যখন আপনি চা খাবেন, তখন দেখবেন যে আপনাকে একটা সুন্দর প্যাকেটে এরকম দানাদার কিছু জিনিস দিবে, যেটা আসলে চিনির মতো কাজ করবে, বাট ওইটা আসলে আপনার ডায়াবেটিস থাকলে ওইটা খুব একটা ক্ষতিকর হবে না আপনার জন্য। তো এরকম কিছু সুইটেনার আছে যেগুলোকে আমরা বলি যে এগুলো আমাদের আসলে কি এনার্জি প্রোভাইড করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে ক্যালোরিক সুইটেনার। অর্থাৎ ক্যালোরি মানে কি? ক্যালোরি মানেই তো এটা কি এনার্জির একটা ইউনিট না, শক্তির একক না? সো আমাকে ক্যালোরি দিবে, মানে আমার শরীরে শক্তি যোগান দিবে। এই ধরনের কিছু সুইটেনার হচ্ছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, যেমন আমি যদি গ্লুকোজের কথা বলি, আমি যদি ফ্রুক্টোজের কথা বলি, আমি যদি ম্যালটোজের কথা বলি, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে ক্যালোরিক সুইটেনার, যেগুলো আমাদের শরীরে কি করতে পারে? শক্তির যোগান দিতে পারে। কিন্তু লাস্টে আপনি যে বস্তুটাকে দেখতে পাচ্ছেন, এই একটা ঘোড়ার ডিম। কেন ঘোড়ার ডিম বললাম? কারণ ও হচ্ছে স্যাকারিন। স্যাকারিন এটাও একটা সুইটেনার, বাট এটা কি আসলে ক্যালোরিক সুইটেনার না। এই ধরনের যে সুইটেনার আছে, এগুলো আসলে কি হিউম্যান বডি এগুলোকে মেটাবলাইজ করতে পারে না, ঠিক আছে। তো আমি কি বললাম? হিউম্যান ক্যান নট মেটাবোলাইজ, ঠিক আছে। এবং এরা কি, এটা কিন্তু ক্যালোরিক সুইটেনার না। অর্থাৎ এই রকম যে সুইটেনার যেগুলো আছে, এগুলা হচ্ছে কি আমরা আসলে মেটাবোলাইজ করা হিউম্যান বডির পক্ষে পসিবল না, এবং এগুলা হচ্ছে কি আপনার কোনো এনার্জি প্রোভাইড করে না, ঠিক আছে। তো অনেকেই এটা রাইট অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড, ঠিক আছে। ও, আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, হ্যাঁ। ঠিক আছে, অনেকেই এটা পারছেন, ভেরি গুড। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে যে জাঙ্ক ফুডে কোন ধরনের দ্রব্যের আধিক্য থাকে? হ্যাঁ, এটাও দেখেন সমাজসেবা অধিদপ্তরের একটা প্রশ্ন। আমরা জানি যে ইউনিয়ন সমাজকর্মী নিবে 209 জন, বেশ বড় একটা সার্কুলার, অনেকেই এটাকে পাখির চোখ করছেন। ভেরি গুড, পড়তে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো জাঙ্ক ফুডে কোন ধরনের দ্রব্যের আধিক্য থাকে? হ্যাঁ, তো আমরা কিন্তু আসলে ওই যে যেটা বলি যে এই ধরনের যে পরীক্ষাগুলো আছে, অর্থাৎ আম, আমি গতকাল যে পোস্টটা দিছিলাম, যে নবম গ্রেডের যে নন ক্যাডার, কিংবা 10ম গ্রেড, 11 থেকে 13তম গ্রেড, বা ওইদিকে 20তম গ্রেড পর্যন্তও যদি আমি যাই, এই পরীক্ষাগুলোর কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস থাকে। মোটামুটি ওই প্যাটার্নটা ফলো করলেই হয়। তো সেখানে দেখবেন সাধারণ জ্ঞানের অধীন আপনার ওই কম্পিউটার, তথ্য প্রযুক্তি, এগুলোও টুকটাক আসে। বিজ্ঞান তো আসেই, যেমন আমরা এখন বিজ্ঞান আসছি, একটু আগে তথ্য প্রযুক্তি সলভ করছি, ওই রিলেটেড প্রশ্ন সলভ করছি। সো ওইভাবে একটু প্যাটার্নটা ফলো করবেন, ওইভাবে একটু প্রিপারেশন নেবেন, তাহলেই আর কি আপনার ওই যে এই জায়গা ও জায়গা এত কিছু করতে হয় না। একটা জায়গায় থেকে রেগুলার একটু ফ্রি ক্লাসগুলো করেন, কোয়ালিটি ক্লাস করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জাঙ্ক ফুডে কোন ধরনের দ্রব্যের আধিক্য থাকে বলেন? আমাদের সবার পছন্দের খাবার, অনেকে অনেক কিছু বলতেছেন, অনেক ইমোজি দিচ্ছেন, বার্গার টার্গারের, হ্যাঁ, দেখে ক্ষুধা লেগে যাচ্ছে। তো জাঙ্ক ফুডে কোন ধরনের
দ্রব্যের আধিক্য থাকে বলেন? এটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারতেছি যে ফ্যাট আর কি, হ্যাঁ। ফ্যাট। এখানে আরেকটা জিনিস মজার ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি আপনার প্রশ্নে যদি ফ্যাট না থাকে, চর্বি ফ্যাট এই অপশনগুলো যদি না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন এখানে লিখতে, মানে আরেক যদি এই অপশন থাকে যে সল্ট অথবা সুগার, তাহলেও কিন্তু আপনার অ্যান্সার হবে। তখন আপনি এটা অ্যান্সার করবেন। যদি আপনার প্রশ্নে চর্বি ফ্যাট এই ধরনের কোনো অপশন না থাকে, যদি আপনাকে সল্ট বা সুগার বলে, তাহলে কি সেটাও রাইট অ্যান্সার হবে। এর মানে কি? এর মানে হচ্ছে জাঙ্ক ফুডে কোন ধরনের দ্রব্যের আধিক্য থাকে? জাঙ্ক ফুড গুলা হচ্ছে এমন সব খাবার যে চিজ বার্গার, হ্যাঁ, হ্যামবার্গার বা কোক হাবিজাবি এই ধরনের যে, হ্যাঁ, আসলেই হাবিজাবি, যত হাবিজাবি আছে ততগুলাতে আপনি দেখবেন ফ্যাট অথবা এই যে সুগার বা সল্টের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? তো যদি এটা অপশন থাকে তাহলে তো এটাই রাইট অ্যান্সার, যদি না থাকে তাহলে এইটা, ঠিক আছে? অপশনগুলো কেন দেই নাই? কারণ অপশনগুলো না দেওয়ার কারণ হচ্ছে এই যে, যেটা আমি বারবার বলছি, এই যে নন ক্যাডার নবম গ্রেড রিটেন পরীক্ষাগুলোতে এরকম প্রশ্ন আসে। আবার যদি আপনি দশম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের কথা বলেন, তাহলে দেখবেন জেনারেল নলেজের আন্ডারে এরকম লিখিত প্রশ্ন আসে, কোনো অপশন থাকে না। সো যদি আসে আর এভাবে এমসিকিউ ছাড়াও যদি সলভ করতে পারেন তাহলে খুব ভালো, তখন দেখবেন আপনার পড়াটা আরো ভালো হয়, ইফেক্টিভ হয়। অনেক সময় আমরা অপশন দেখে অ্যান্সার করে ফেলতে পারি, কিন্তু আপনি যদি ট্রাই করেন অপশন ছাড়া, ওইভাবে যদি আপনি পড়াশোনা করে যান, তাহলে দেখবেন পরীক্ষার হলে গিয়ে অপশন দেখে তো আপনার কাছে আরো সহজ লাগতেছে, পরীক্ষা আরো সহজ হয়ে যাইতেছে, ঠিক আছে? ওকে, সহজ প্রশ্ন ছিল। চলেন নেক্সট প্রশ্নে যাই, যে কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে? ঠিক আছে, কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে? যেমন দেখেন, কয়দিন আগে আমাদের হচ্ছে উৎসব গেল, তো আমরা সেখানে অনেক মিট অ্যাবজর্ব করছি, তাই না? তো এই যে মিট অথবা যে ফিশ, এগুলা আমাদের পাকস্থলীতে ম্যাক্সিমাম 2 দিন পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম কি বললাম? 2 দিন। হ্যাঁ, মানে 2 দিন পর্যন্ত এগুলা কি পাকস্থলীতে থেকে যেতে পারে। আর আপনি যদি নর্মালি ভেজিটেবলের কথা চিন্তা করেন, হ্যাঁ, অথবা ফ্রুটের কথা যদি চিন্তা করেন, এগুলোর ভেজাল কম, এগুলা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম, মানে কয়েক ঘন্টা আর কি। বাংলা লিখে ফেলি না, মিক্স হয়ে যাইতেছে। ম্যাক্সিমাম কয়েক ঘন্টা। তো এর মানে হইতেছে মিট ফিশ এগুলো আসলে কি, মানে এই যে মাছ মাংস এগুলোতে আসলে কি থাকে? এগুলো থেকে প্রচুর পরিমাণে কি থাকে? প্রোটিন, তাই না? বা, আচ্ছা, ঠিক আছে। তাহলে কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে? তাহলে এই ধরনের প্রশ্নে আমি সমাজসেবা অধিদপ্তরের যে প্রশ্নটা ছিল সেখানে অপশনে ছিল হচ্ছে প্রোটিন, ঠিক আছে? যেহেতু অপশনে প্রোটিন ছিল, তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে প্রোটিন। ওকে, অ্যান্সার হচ্ছে প্রোটিন। ওকে, এখন যদি প্রোটিন না থাকে, তাইলে তাইলে আপনি মানে সেক্ষেত্রে দেখবেন যে যেই ধরনের খাদ্য বস্তুতে, মানে যেই ধরনের খাদ্য বস্তুগুলা কি, মানে হাই ইন ফ্যাট, ঠিক আছে, যাদের মানে হাই ইন ফ্যাট অথবা কি ফাইবার। ধরেন যদি প্রোটিন না থাকে, যদি অপশনে প্রোটিন না থাকে, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই দেখবেন ফ্যাট ফাইবার ওয়ালা অপশন খুঁজবেন, অর্থাৎ যে ধরনের খাদ্যবস্তুতে যে ধরনের খাদ্যবস্তুগুলা কি, মানে হাই ইন ফ্যাট অর ফাইবার, ওগুলোও কি পাকস্থলীতে অনেকক্ষণ থাকতে পারে, ঠিক আছে? সহজ প্রশ্ন। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, চলেন দেখি কি বলছে। সুষম খাদ্যের উপাদান কয়টি? এটাও সমাজসেবা অধিদপ্তর 2017 সালে আসা প্রশ্ন, স্বাভাবিকভাবে 7 বছর আগের একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আর আসার আসলে মানে মনে হয় না এখন সম্ভাবনা আছে, কারণ এখন যে কোনো পরীক্ষায় দেখবেন অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে কঠিন তা কিন্তু না, বাট এতটা সহজ প্রশ্ন নাও আসতে পারে। বাট অবশ্যই প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন আসছে এগুলো একটু আমাদের জানা থাকতে হবে। সুষম খাদ্যের উপাদান কয়টি? আমরা জানি 6টি, ঠিক আছে? তো কি কি বলেন তো? শর্করা, আমিষ, আর কি, স্নেহ, আর কি বলেন বাকি? আচ্ছা, এইটা আপনারা আমার মনে হয় পারবেন, এইটা একদম আসলে, এইটা এই আপনাদের সলভ করানো, এটা আপনাদের জন্যই একটু কেমন জানি, তাই না? এটা তো আমরা একদম 5 6-এ পড়ে আসছি, এটা হোমওয়ার্ক, এটা আপনারা নিজেরা করবেন। বলেন তো কি কি? নিজেরা আপনারা কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, কমেন্ট করে জানান, একটু দেখি কার কি অবস্থা। ওকে, আর একটা কথা ছোট্ট করে বলে দিই যে আসলে ওই মানে আসলে সমাজে ভালো খারাপ সবকিছুই থাকবে, সবটা নিয়েই আমাদের চলতে হবে, কোনোটা ইগনোর করার সুযোগই নেই। এটা আপনার পার্সোনাল লাইফে বলেন, আপনার পার্সোনাল লাইফে দেখবেন অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সবাইকে নিয়েই থাকতে হবে। হ্যাঁ, কাউকে একদম একদম দূর করে দিয়ে, ইগনোর করে দিয়ে, অ্যাভয়েড করে দিয়ে আসলে সম্ভব হয় না, চলা সম্ভব হয় না। যে আমার আজকে রাগ হইলো, হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম, এতে আপনারই লস হইলো। সো
ওই যে যেটা বলতেছি যে আশেপাশে কি হইতেছে না হইতেছে ওইটার জন্য হয়তো আপনি দুইটা মানুষকে গালি দিলেন, কিংবা কারোর সাথে বা কোনো একটা ব্যাপারে খুব রাগটাগ করে থাকলেন, আলটিমেটলি কি হবে? কিছুই হবে না। তো এই জন্য বলতেছি যে দিন দুনিয়াতে আশেপাশে কি হইতেছে ওইটা আমরা একটু নলেজে রাখবো, ভেরি গুড, বাট এটার জন্য ওই পড়াশোনা বন্ধ করে দিব না আর কি, হ্যাঁ। তো অনেকে দেখতেছি এইসব কমেন্ট করতেছেন, এগুলো দরকার নাই, আসেন পড়াশোনা করি, কি লাভ আর কি। মানে অ্যাটলিস্ট এইটাই আর কি পার্থক্য, তাই না? যে শিক্ষাটা আপনার ভিতরে যেন ঢুকে যায়, আপনি চাকরি হোক বা না হোক, ওই শিক্ষাটা আপনার ভিতরে যেন থাকে, আপনি যেন দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারেন, আপনি যেন ভুল পথে না যান, দুর্নীতি না করেন, ইত্যাদি ইত্যাদি, তাই না? সো মানে এইটাই যে শিক্ষাটা যদি প্রপারলি আপনার ভিতরে ঢুকেন, আপনি অবশ্যই দেখবেন যে আসলে কম্প্রোমাইজ করতেছেন না, হ্যাঁ, বা করাপশন করতেছেন না, ওইটা ইম্পর্টেন্ট। চাকরি বাকরি তো এটা চলতে পথে জীবনে লেগে যাবে, আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি 110% ইফোর্ট দেন, চলতে পথে কোনো না কোনো একটা চাকরি আপনার গায়ের সাথে লেগে যাবেই, এটা মাস্ট। হ্যাঁ, এটা আপনি পাবেনই ফল, কিন্তু অন্যান্য যে আদার জিনিসগুলো আছে ওইখানে আসলে নিজের পরিচয়টা ফুটে ওঠে, যে ওই সিচুয়েশন গুলো কেমনে হ্যান্ডেল করতেছেন, তাই না? সো প্রজাতন্ত্রের কর্মে যখন আপনি নিয়োজিত হবেন, অবশ্যই আপনি আপনার সর্বোচ্চটা তো দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নিজেকে নিজের জায়গায় স্থির রাখাটা গুরুত্বপূর্ণ, যে আমি আসলে অনেস্ট থাকবো না, কোন পথে যাব। ওকে, চলেন, এইটা আপনারা নিজেরা পারবেন। হ্যাঁ, সুষম খাদ্যের উপাদান কয়টি, এই জিনিস যদি এখন পড়াইতে হয় তাহলে হইলো কিছু। চলেন চলেন, আপনারাই আমাকে বকবেন তখন। আচ্ছা দেখেন, ভালো একটা প্রশ্ন পাইছি। রুফ অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, পৃথিবীর ছাদ বলা হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি যে পামির মালভূমি। হ্যাঁ, অপশন এটা এতটাই কমন একটা প্রশ্ন, এতবার আমরা এটা সলভ করছি, তো এখানে আসলে আমি আর মানে ঘাটাইলাম না। পামির যে মালভূমি, দা পামির প্লেটু, এইটাকে আমরা বলি হচ্ছে কি রুফ অফ দ্য ওয়ার্ল্ড। এটার কারণ হচ্ছে অল্টিটিউড, অল্টিটিউড খুবই হাই। এটার এলিভেশন যদি আপনি দেখেন, এটা প্রায় 8,000 মিটার। ঠিক আছে? তো মানে এত উঁচু, তো মনে হয় যে ওই যে ওইটাকে আমরা আর কি, ওই যেমন আপনি এখন যে জায়গায় আছেন, আশা করি আপনারা সবাই কোন একটা ক্লোজ ডোর এনভায়রনমেন্টেই আছেন, বাসায়, মেসে বা যে কোনো জায়গায়, তো ডেফিনেটলি আপনার ছাদ আছে না? তো ছাদের এলিভেশন কত? তো চিন্তা করেন ওইরকম একটা এলিভেশন, মানে 8,000 মিটার উঁচু, এরকম একটা জিনিস। তো এটা পামির মালভূমি, এটাকে আমরা বলি হচ্ছে কি এর হাই অল্টিটিউডের কারণে। ঠিক আছে, হাই অল্টিটিউড, এটার কারণে আমরা কি বলি, এটাকে আর কি পৃথিবীর ছাদ ধরা হয়। এবং এটা 8,000 মিটার। বাকি যেগুলো আছে, দ্য আল্পস, অ্যাপেনাইন, দি আন্দিজ, আল্পস পর্বতমালা, এগুলো সবই হচ্ছে পর্বতমালা। ঠিক আছে? এবং আপনি যদি বি নাম্বার অপশনটা দেখেন, এইটা আসলে ইটালির মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, ইটালির মধ্য দিয়ে গেছে, এবং এটার আপনি যদি এলিভেশন চিন্তা করেন, এটা এলিভেশন অলমোস্ট 3,000 মিটার। একদম এরকম না, 2,900 সামথিং, মানে আমি অ্যাপ্রক্সিমেট বলতেছি, এটা এলিভেশন প্রায় 3,000 মিটারের মতো। হ্যাঁ, কাছাকাছি আর কি। আপনি যদি আল্পস পর্বতমালার কথা চিন্তা করেন, এইটার এলিভেশন 4,900 সামথিং, তো এটাকে আমি বললাম যে প্রায় 5,000 মিটার। ঠিক আছে, আন্দিজ পর্বতমালা, এটাও, এইটা হচ্ছে প্রায় 7,000 মিটার। মানে আমি রাউন্ড ফিগার গুলো বলতেছি আর কি, এক্স্যাক্টলি 6,900 সামথিং, এরকম একটা মানে ইয়া ছিল, ফিগার ছিল, আমি এটাকে 7,000 মিটার বলছি। তো এই হলো এবং আল্পস, অ্যাপেনাইন, আন্দিজ, এগুলো সবই কি বলছি, এগুলো হচ্ছে সব পর্বতমালা। তো আল্পস যে পর্বতমালা, এটা আসলে ইউরোপে অবস্থিত, ইউরোপের 8টা দেশ, ইউরোপ, এবং কয়টা দেশ বললাম, 8। আর আন্দিজ যে পর্বতমালা আছে, এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকার 7টা দেশ এর মধ্যে দিয়ে গেছে, দক্ষিণ আমেরিকার 7টা দেশ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্ন। দেখেন এখানে কি বলছে, হুইচ ওয়াজ দ্য হোস্ট নেশন অফ দ্য মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ ইন 2024। আমরা জানি যে সদ্যই আমাদের পুরুষদের টি-20 বিশ্বকাপ শেষ হলো, এবং এখানে জানতে চেয়েছে যে হোস্ট নেশন। ঠিক আছে? সো এটা কেন জানা দরকার, আপনি দেখবেন যে আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু সবসময় খেলাধুলার সেকশন থেকে প্রশ্ন আসে। এবং আমরা আসলে অনেকেই আছি এখানে যারা চাকরি প্রত্যাশী। আমি যদি মেয়েদের কথা বাদ দিই, যারা ছেলেরা আছেন তারাও অনেকে কিন্তু আসলে খেলাধুলার সাথে সম্পৃক্ত না, পড়াশোনা বা বিভিন্ন কাজে। তো অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে খুব রিসেন্ট সময়ে যেই প্রতিযোগিতাগুলো হয় এবং বিশ্বকাপ হলে তো অবশ্যই সেই জিনিসগুলো একটু জানতে হবে। আমরা হয়তো অনেকেই জানি, এবং অনেকেই ইতোমধ্যে হয়তো অ্যান্সার করে দিয়েছেন প্রশ্নটা দেখার সাথে সাথে, যে আসলে কোন দেশ এইবার হচ্ছে হোস্ট ছিল মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের। ঠিক আছে? তো আমরা জানি হোস্ট ছিল হচ্ছে ইউএসএ, এবং তার সাথে কি ছিল, ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে? তো এই যে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ, এবং এখান থেকে যেমন এই প্রশ্নগুলা সমাজসেবা অধিদপ্তর এর যদি আপনি প্রিভিয়াস কোশ্চেন দেখেন, সেখানেও প্রশ্ন এসেছিল সেই সময়। আসলে যেই
আহ, তখন মানে যদি 2017 সালের বা 2022 সালের প্রশ্নগুলো দেখি, তো তখন যেটা হয় যে ওই সময়ের যে টুর্নামেন্ট গুলা হয়, তো স্বাভাবিকভাবেই সেখান থেকে প্রশ্ন আসে। তো এখন আমাদের যেহেতু আমরা এখনকার প্রিপারেশন নিচ্ছি, স্বাভাবিকভাবেই সাম্প্রতিক সময়ে যে টুর্নামেন্ট গুলি হয়ে গেল তার মধ্যে এটি একটি। এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং কারা জিতেছে, কে হাইস্ট রান গেটার, এই ইনফরমেশন গুলো একটু জেনে রাখতে হবে। কারণ আপনি যদি প্রিভিয়াস প্রশ্ন দেখেন তাহলে দেখবেন যে ওই সময়ে যেই এরকম বৈশ্বিক যে টুর্নামেন্ট গুলো হয় ক্রিকেট বা ফুটবলের, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। তো আমরা এখানে যদি দেখি যে এটার আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি, এখান থেকে আরো যদি প্রশ্ন আসে, চলেন দেখি কি প্রশ্ন আসতে পারে। যেমন বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন দেখি আমরা। বাংলাদেশ ব্যাংকের এডির একটা প্রশ্ন ছিল এরকম যে কোন একটা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিল। তো এটা যেহেতু আসলে আমরা বাংলাদেশ ব্যাংক এখানে কেন রাখছি, কারণ এটা এই জন্য বলার জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের কোনো পরীক্ষায় কিন্তু 2024-এর টুর্নামেন্টের প্রশ্ন আসে নাই, জাস্ট বোঝানোর জন্য যে বাংলাদেশ ব্যাংকের একটা এরকম প্রশ্ন আসছিল যে যেখানে আর কি বলা হয়েছিল যে আহ, এই পুরুষদের যে টি-20 বিশ্বকাপ হয় সেখানে সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিল। তো যেহেতু আমরা 2024-এ এখন প্রিপারেশন নিচ্ছি, তো এখন রিসেন্টলি যে টুর্নামেন্টটা হয় 2024 সালে যে টুর্নামেন্ট হয় সেখানে হাইস্ট রান স্কোরার, ঠিক আছে, কোশ্চেনটা যদি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে হু ইজ দ্য হাইস্ট রান স্কোরার ইন দ্য মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ ইন 2024। তো সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিল বলেন তো? আমরা মোটামুটি অনেকেই এইটার অ্যান্সার করতে গেলে কিছু কমন ইয়া করবো আর কি, আমি জানি কি কি অ্যান্সার আসতে পারে। আহ একটু দেখি তো কার কি অবস্থা, আমরা একটু, আমি এখানে অপশন দিলেও হয়তো আমরা জানি। আমি যদি আপনাকে অপশন দেখি, বিরাট কোহলি, এরপরে অপশন হইতে পারে রোহিত শর্মা। আচ্ছা, আমরা এটা তো জানি মনে হয় না যে 2024-এ যে পুরুষদের টি-20 বিশ্বকাপ হয় সেখানে চ্যাম্পিয়ন কে ছিল? ভারত, ঠিক আছে, বা ইন্ডিয়া, এটা একটু মনে হয় সবাই জানি। এবং মনে রাখবো রানার্স আপ কে ছিল? সাউথ আফ্রিকা। আচ্ছা, তো আসলে বিরাট কোহলি বা রোহিত শর্মা এদের কেউই না। মজার বিষয় হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে যে রোহিত শর্মা এবার খুব ভালো ফর্মে ছিল, বিরাট কোহলি একদমই বিপরীত, খারাপ ফর্মে ছিল, বাট ফাইনালে এসে সে বড় মানে বিগ ম্যাচ প্লেয়ার এবং বিগ ম্যাচে সে পারফর্ম করেন। তো এই দুইজনে আসলে কেউই না বেসিক্যালি। আপনাকে যদি এই প্রশ্নটা করে, অনুরূপ প্রশ্ন যেটা বাংলাদেশ ব্যাংকে এর অনেক আগে আসছিল, তো যদি প্রশ্ন করে তাহলে এর উত্তর হচ্ছে খুবই আহ মজার ব্যাপার, একজন বা দুইজন মনে হয় সঠিক উত্তর দিয়েছেন। অ্যান্সার হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, এবং উনি জাতিগতভাবে একজন আফগানি ক্রিকেটার, মানে আফগান আর কি, আফগানিস্তানের ক্রিকেটার। ঠিক আছে, ওকে। তাহলে রহমানুল্লাহ গুরবাজ খুব সম্ভবত 284 বা এরকম একটা, এটা মনে রাখার দরকার নেই, এরকম একটা রান করেন। তো আফগানিস্তানের ক্রিকেটার ছিলেন, ঠিক আছে। ওকে, ঝটপট চলেন পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানেও আমি দেখেন কি লিখছি, বাংলাদেশ ব্যাংক। কেন লিখছি? কারণ বাংলাদেশ ব্যাংকে এই ধরনের প্রশ্ন আসছে, ঠিক আছে। তো কেন আমি এই নোটটা রাখছি, আপনারা হয়তো বলবেন যে মানে বাংলাদেশ ব্যাংক কেন? কারণ হচ্ছে যেহেতু মানে রিসেন্ট সময়ে এরকম টুর্নামেন্ট শেষ হয়েছে, এইখান থেকে যদি প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের জেনে রাখতে হবে যে কি কি ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, এবং একটা টুর্নামেন্ট চলাকালীন বা টুর্নামেন্ট শেষ হইলে এরপরেই আপনি দেখবেন যে যখনই কোনো চাকরির পরীক্ষা থাকে ওখানে পরীক্ষার এই ধরনের প্রশ্ন আসে। যেমন 2018 সালে বিসিক এর একটা যখন পরীক্ষা হয় তার কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপ শেষ হয়, তখন ওই ফুটবল বিশ্বকাপ নিয়ে কিন্তু প্রশ্ন আসছিল। সুতরাং আপনারা চেষ্টা করবেন এই ধরনের চাকরির পরীক্ষা যার প্রত্যাশী আছেন, এ- বড় বড় যখন টুর্নামেন্ট গুলো হয় সেগুলো সম্পর্কে একটু জেনে রাখার। চলেন জেনে রাখি যে হুইচ ওয়াজ দ্য হোস্ট নেশন। তো আমি এখানে দুইটা অপশনই রাখছি। হ্যাঁ, এটা একটা প্রবাবল কোশ্চেন, এটা কোথাও আসে নাই, বাট প্রবাবল কোশ্চেন। কেন? কারণ 2024-এর ইউরো কাপ বা এশিয়া কোপা আমেরিকা এখনো আর কি পুরোপুরি ভাবে শেষ হয়নি, চলতেছে। তো আমরা যদি ইউরো কাপের কথা বলি, এটা আমরা অলরেডি জানি। ইউরো কাপের কথা যদি বলি, ইউরো কাপ আমরা আহ গতকালকে আমরা মনে হয় দেখলাম যে ফ্রান্স বিদায় নিল এবং স্পেন চলে আসলো। তো ইউরো কাপের হোস্ট কে ছিল বলেন তো? ইউরো কাপের হোস্ট ছিল হচ্ছে জার্মানি। এবং আমার যে পেজ আছে সেখানে দেখবেন ইউরো কাপ নিয়ে একটা ডেডিকেটেড পোস্ট দেওয়া আছে, যেখানে যা যা জানা দরকার ইউরো কাপ সম্পর্কে সেগুলো কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন। একইভাবে যদি কোপা আমেরিকার কথা বলি, তো কোপা আমেরিকা, কোপা আমেরিকার হোস্ট আমরা ইতিমধ্যে জানি। কোপা আমেরিকার ফাইনালে মেসির আর্জেন্টিনা চলে গেছে। মেসির আর্জেন্টিনা, আর্জেন্টিনা আসলে অনেকের। মেসি ছাড়াও এখন অনেকে ভালো খেলতেছে, মার্টিনেজ ভালো খেলতেছে। আহ মার্টিনেজ নামে দুইজন আছে গোলকিপার, তারও পারফরমেন্স ভালো, যে স্ট্রাইকার তারও পারফরমেন্স ভালো। তো কোপা আমেরিকার হোস্টকে যদি প্রশ্ন আসে, হোস্টকে কোপা আমেরিকার
একটু আগে আমরা দেখেছিলাম ওই যে ক্রিকেট বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের হোস্ট কে ছিল? ইউএসএ এর সাথে কি ওয়েস্ট ইন্ডিজ। কোপা আমেরিকার হোস্ট কিন্তু কমন একটা কান্ট্রি, সেটা হচ্ছে ইউএসএ। ঠিক আছে, ঠিক আছে। এবং আমরা এটাও মনে হয় এই কোপা আমেরিকার সম্পর্কেও আমরা হচ্ছে একটা ডেডিকেটেড পোস্ট দিয়েছি আমার যে ফাতিন যে পেজটার নাম আমরা একটু ক্লাসের শুরুতেও বলেছিলাম। এই পেজটা আপনারা সবাই একটু ফলো রাখবেন। ঠিক আছে, ফাতিন স্যার জিকে স্পেশাল, এই যে পেজটা, এই পেজটা আপনারা যদি একটু লাইক বা ফলো দিয়ে রাখেন, তাইলে যেটা হবে মোটামুটি আপনারা এইখানে সবকিছু পাবেন। ঠিক আছে, ওকে। এইখানে মোটামুটি এই পোস্টগুলো পাবেন। তো সেইখানে আমরা আরো যে জিনিসগুলো শেয়ার করছিলাম সেটা হচ্ছে যেমন ইউরো কাপ। হুম যেমন ইউরো কাপের ব্যাপারে আমরা বলছিলাম যে ইউরো কাপের ব্যাপারে যে পোস্টটা ছিল সেইখানে আমি কিন্তু লিখছিলাম যে জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে যে ইউরো কাপে একটা মাস্কট আছে। ঠিক আছে, প্রত্যেকটা টুর্নামেন্টে মাস্কট ব্যবহার করা হয়, বা একটা প্রতীকী একটা পুতুলের মতো। হ্যাঁ, তো এই মাস্কটের নাম হচ্ছে আলবার্ট। ঠিক আছে, এবং কোপা আমেরিকায়, কোপা আমেরিকা সেখানেও একটা মাস্কট আছে, এবং সেই মাস্কটের নাম কি? সেই মাস্কটের নাম হচ্ছে কাপিটান। তো এটা বেসিক্যালি একটা, আপনি যদি দেখেন, আমি পোস্টগুলো দেখেন তাহলে দেখবেন যে কাপিটান হচ্ছে একটা ঈগল পাখি। হ্যাঁ, তো সেটাকে আর কি মাস্কট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমার যেটা আমি বলছিলাম যে এই যে ফাতিন স্যার জিকে স্পেশাল, এইখান থেকে আপনারা যদি ওই পোস্টগুলো একটু দেখে নেন তাহলে ডিটেলস জানতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে এই ধরনের সম্ভাব্য প্রশ্ন আমরা একটু জেনে রাখলাম। এখন আমরা তাহলে চলেন নেক্সট প্রশ্নে চলে যাই, যে ফুটবল বিশ্বকাপে এই পর্যন্ত কতটি দেশ চ্যাম্পিয়ন হয়। যেহেতু ক্রিকেট নিয়ে মানে ফুটবল নিয়ে খেলাধুলা নিয়ে কথা বলতেছিলাম, এবং পেট্রো বাংলায় কিছুদিন আগে এই প্রশ্নটা আসে যে এই পর্যন্ত ফুটবল বিশ্বকাপে কতটি দেশ চ্যাম্পিয়ন হয়। 8টি দেশ। ঠিক আছে, কতটি দেশ? 8টি দেশ। এটা আমি আগের কোন একটা ক্লাসেও মনে হয় সলভ করিয়েছিলাম আপনাদেরকে, তাই না? কতটি দেশ বলেন তো? 8টি দেশ। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তো কোন দেশ সেটা আপনারা একটু মনে মানে এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। যেহেতু কেন আমি এটা বলতেছিলাম, মানে কেন এটা আমি 8টা দেশ, এই ব্রেকডাউনটা আমি কেন দিচ্ছি না ক্লাসে, কারণ এটা আমি আগেও ক্লাসটা করাইছি। পেট্রো বাংলার পরীক্ষা যেদিন হয় ওই দিনই আমরা একটা সলভ ক্লাস নেই, যে পেট্রো বাংলার প্রশ্ন সলভ ক্লাস। সেখানে কোন দেশগুলা আসলে এই পর্যন্ত ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন হয় সেটা আমি ডিটেলস বলে দিয়েছিলাম ওখান থেকে। আপনারা আশা করি যে ক্লাসটা করেছেন, যারা করেন নাই তারা জাস্ট র্যান্ডমলি এটা একটু মানে একটু চিন্তা করলেই আপনি বুঝবেন যে আসলে কোন দেশ। এখনো যদি আপনি চোখ বন্ধ করেন, আপনি জানেন ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মানি, স্পেন, হয়ে গেল কিন্তু অনেকগুলা বলা। সো উরুগুয়ে আছে। এবং আমরা একটা চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করেছিলাম যে প্রথম ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়, কত সালে অনুষ্ঠিত হয়, কে চ্যাম্পিয়ন হয়। তো এই যে যেটা বলি আর কি, সবসময় আমি এটাই বলি যে লাগাতার ক্লাসগুলো করবেন, রেগুলার ক্লাসগুলো করবেন, তাহলে একটা ক্লাস যখন আপনি আগে করে আসেন, পরের ক্লাসে কিন্তু ওই ধারাটা মেনটেন করে যখন আমি প্রশ্ন সেট করি, আপনি কিন্তু তখন ওইভাবে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আর যখন আমরা এমনি রেগুলার ক্লাস যদি শুরু করতে পারি, তখন হয়তো অবশ্যই টপিক ধরে ধরে যখন পড়াবো, তখন জিনিসগুলো আরেকবার আপনার কি পড়া হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। চলে নেক্সট প্রশ্নে যাই। হুইচ স্পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভিস কাপ? হ্যাঁ, এটাও পুরনো একটা প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকে আসা। সো এখানে যেটা বলছে যে ডেভিস কাপ, এই যে ডেভিস কাপ এটা আসলে কোন খেলার সাথে জড়িত, এটা অনেকেই জানেন যারা একটু খেলাধুলা দেখেন। ডেভিস কাপ এটা আসলে টেনিসের সাথে জড়িত। ঠিক আছে, টেনিসের সাথে জড়িত, ফুটবল, ক্রিকেট বা হর্স রেসিং এর সাথে আসলে যায় না। ডেভিস কাপ একটা টুর্নামেন্ট। হ্যাঁ, তো এটা টেনিস খেলার সাথে জড়িত। ওকে, নেক্সট প্রশ্নে যাই। হু হ্যাজ ডিরেক্টেড দ্য ফিল্ম পলাশী থেকে ধানমন্ডি? ঠিক আছে, তো পলাশী থেকে ধানমন্ডি এই ফিল্মটা আসলে কে পরিচালনা করেন? হ্যাঁ, তো এখানে যে অপশন গুলো আছে, তারেক মাসুদ, আব্দুল গাফফার চৌধুরী, চাষী নজরুল ইসলাম, এবং মোস্তফা সরোয়ার ফারুকী। তো পলাশী থেকে ধানমন্ডি এইটা বেসিক্যালি একটা মানে মঞ্চনাটক হিসেবে 2004 সালে লন্ডনে প্রথমবার আর কি মঞ্চস্থ হয়। পরবর্তীতে সেটার ওই একই গল্পে একই চিত্রনাট্যে এটা মুভি নির্মাণ করা হয়, এবং যেটার আসলে পরিচালক ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, এই ছবিটা কি কেউ আমরা দেখছি, বা আগে কি কেউ কখনো নাম শুনছি? মানে ছবি হিসেবে, অ্যাজ এ ফিল্ম হিসেবে এটা একটু জানাইতে পারেন। যে পলাশী থেকে ধানমন্ডি, আমাদের প্রায়ই পলাশী থেকে ধানমন্ডি যাতায়াত করতে হয়। আজকেও আমার পলাশী থেকে আসা লাগছে।
তো ধানমন্ডি হয়ে আমি যাই হোক কোনো একটা জায়গায় এখন অবস্থান করছি। তো এই যে পলাশী থেকে ধানমন্ডি, আহ আম, এইটা আমি আসলে নিজেও বইয়ের পাতা ছাড়া আসলে কখনো দেখা হয় নাই। আমি চেষ্টা করবো এটা দেখার। আব্দুল গাফফার চৌধুরী এই ফিল্মটা বেসিক্যালি কি ছিল বললাম যে 2004 সালে তখন লন্ডনে মঞ্চস্থ হয়, পরবর্তীতে এখান থেকে আসলে কি এটা মুভি আকারে মানে নির্মাণ করা হয়। এটা একটু মনে রাখবো, ঠিক আছে? আব্দুল গাফফার চৌধুরী, পলাশী থেকে ধানমন্ডি। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে যাই। হাউ মেনি ব্রিগেডস আর ফর্ম ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ? এটা খুব কমন একটা প্রশ্ন। আহ, আশা করি এটা আমি যখন এই যে ডিসকাস করব এর মধ্যেই হয়তো অনেক অ্যান্সার দিয়ে ফেলবেন যে হাউ মেনি ব্রিগেডস আর ফর্মড ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে কয়টা ব্রিগেড ফর্ম করা হয়? 3, 7, 9, 11। কয়টা বলেন তো? এক্স্যাক্টলি, এইটা কেউ ভুল করতেছি না, এটা আসলে সবাই জানি, 3টা। এবং কি কি ব্রিগেড আপনি যদি নোট করেন তাহলে আপনি পাবেন হচ্ছে এস ফোর্সেস, আপনি পাবেন হচ্ছে কে ফোর্সেস, এবং আপনি পাবেন হচ্ছে জেড ফোর্সেস। ঠিক আছে, এবং যে এই যে এস, কে, জেড এই নামগুলো আসছে হচ্ছে মেজরদের নামের সাথে মিল রেখে। যেমন এস ফোর্স, এটার অপারেশনে ছিল হচ্ছে মেজর কে এম শফিউল্লাহ। ঠিক আছে, এই এস দিয়ে কি বুঝায় বলেন তো? এই এস এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে? আহ মেজর কে এম, আমি নিচে লিখি তাহলে মনে দেখা যাবে, কে এম শফিউল্লাহ। ঠিক আছে, ওকে। এবং এস ফোর্স এটা অক্টোবর মাসের দিকে আসলে ইয়া করা হয়, অপারেশনে আনা হয় বা গঠন করা হয় অক্টোবর মাসের দিকে। এবং সবার প্রথমে ফর্ম করা হয় হচ্ছে এই জেড ফোর্স। ঠিক আছে, তারিখটা আমার আসলে এই মুহূর্তে মনে আসতেছে না। জেড ফোর্সটা হচ্ছে সবার স্বাধীনতা যুদ্ধের সময় যে 3টা ব্রিগেড ফর্ম করা হয় তার মধ্যে প্রথম যে মিলিটারি ব্রিগেড সেটা হচ্ছে জেড ফোর্স। এবং এটার অপারেশনের দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান, ঠিক আছে, মেজর জিয়াউর রহমান। ওকে, আচ্ছা। তাহলে এস ফোর্স এটা হচ্ছে মেজর কে এম শফিউল্লাহ, জেড ফোর্স মেজর জিয়াউর রহমান, এবং কে ফোর্স, এই কে ফোর্সটা কি কি হতে পারে বলেন তো? একটু চিন্তা করেন তো, এমন কোন মেজর ছিলেন আমাদের মুক্তিযুদ্ধে যার আহ ভূমিকা বেশ অগ্রগণ্য একটা ভূমিকা রেখেছিলেন? আমাদের এই জেনারেশনটা তার একটা ভিডিও দেখেই বেশ আহ, একটা প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারি দেখেই আসলে বেশ মুগ্ধ। এবং সেখানে দেখা যায় যে তিনি খুব চমৎকার ইংরেজিতে একটা ইন্টারভিউ দেন ফরেন ইন্টারভিউ রিপোর্টারকে। তো কে ফোর্স এইটা হচ্ছে অনেকেই আহ, দু একজন লিখেছেন মেজর খালেদ মোশাররফ। ঠিক আছে, মেজর খালেদ মোশাররফ বা কে ফোর্সেস। ওকে, তাহলে এই যে 3টা যে ব্রিগেড, এস ফোর্সেস, কে ফোর্সেস, জেড ফোর্সেস, তো 3টা দায়িত্ব ছিল হচ্ছে 3জন মেজরের উপরে। এবং কোনটা বললাম সবার প্রথমে? সবার প্রথমে যেটা ইনিশিয়েট হয় এটা হচ্ছে জেড ফোর্স। ঠিক আছে, এগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করবো, আমরা আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, তো বিসিএস ছাড়া অন্যান্য চাকরির পরীক্ষায় আমরা দেখা যায় যে অনেক সময় ভাইভাতে এই জিনিসগুলো লাগে। এছাড়া বিসিএস এর রিটেনে আপনি এই ধরনের জিনিসগুলো যত দিবেন তত ভালো। নর্মালি অন্য যে কোনো চাকরি পরীক্ষায় নন ক্যারিয়ার নবম গ্রেড কিংবা দশম বা 11 থেকে 20তম গ্রেডে এই জিনিসগুলা মানে এমসিকিউ এর জন্য যতটুকু জানা দরকার ততটুকু আমি বলে দিছি। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে যাই। এটাও খুব কমন একটা প্রশ্ন, দেখেন সমাজসেবা অধিদপ্তর 2017, হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তর 2017 সালে আসা প্রশ্ন যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? এটা আমি আর সময় বা কালক্ষেপণ করব না, কারণ এগুলো সংবিধান থেকে আমরা জানি, পড়ছি, বা যারা ওই যে প্রচুর এই কাজটা করি যে জব সলিউশন সলভ করি তারাও এগুলো দেখছি যে অনেকবার এই প্রশ্ন আসছে। তো আমি মুখস্থই একদম বলে দিচ্ছি, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি আমরা জানি ঐক্য ও সংহতি। ঠিক আছে, যেটা পারি সেটাতে আমরা সময় নষ্ট করবো না, ঝটপট নেক্সট প্রশ্নে চলে যাব। যদি রিটেন হইতো বা সংবিধানের ব্যাপার মানে সংবিধানের ক্লাস হইতো তখন আমরা ডিটেলসে কথা বলতাম। এখন যেহেতু কমন প্রশ্ন এগুলো তার কথা বলতেছি না। বাংলাদেশের নাগরিকদের পরিচয় কি? এটাও সমাজসেবা অধিদপ্তর 2017 সালের আহ একটা প্রশ্ন। বাংলাদেশের নাগরিকদের পরিচয় কি? বাংলাদেশি।
ঠিক আছে, এখানেও আর কথা বলার কিছু নাই। ওকে, নেক্সট প্রশ্নে যাই। দ্য ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ এস্টাবলিশড ইন। তো বাংলাদেশের ইতিহাসে প্রথম নৃগোষ্ঠী কালচারাল একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হয় সেইটা হচ্ছে আপনাকে বলতে বলছে। তো কি বলছে? ট্রাইবাল কালচারাল একাডেমি। আচ্ছা, এর মানে কি? কি বললাম যে নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান বা একাডেমি, ঠিক আছে। তাহলে যে নৃগোষ্ঠী, এই যে দন্তের ন আছে, এখান থেকে আপনি মনে রাখবেন এই যে দন্তের ন, এই দন্তের ন থেকে মনে রাখবেন হচ্ছে দন্তের ন ওয়ালা কে আছে এখানে, সবগুলো হচ্ছে আর আর আর, ঠিক আছে। আর আর আর, একটা হিন্দি মুভির নাম মনে পড়ে গেল, তাই না? ওকে, তো সেগুলো আমরা সাইডে রাখি। তাহলে একটাই অপশন বাকি আছে যেটার সাথে দন্তের ন মিলে, অর্থাৎ নৃগোষ্ঠী থেকে আপনি মনে রাখবেন নেত্রকোনা। তো নৃগোষ্ঠী যে গ্রুপটা আছে তাদের নিয়ে যে প্রথম একাডেমি গঠিত হয়, যে প্রথম কালচারাল একাডেমি গঠিত হয়, সেটা আসলে কোথায় আছে? নেত্রকোনা। হ্যাঁ, এবং নেত্রকোনার কোথায় এটা? নেত্রকোনাতে আমরা অনেকেই জানি যে বিরিশিরি নামে ওখানে একটা জায়গা আছে, তাই না? বিরিশিরি। তো 1977 সালে, 1977 সালে এই নেত্রকোনার বিরিশিরিতে প্রথম নৃগোষ্ঠী কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আরো 7টা এরকম জায়গা আছে যেখানে হচ্ছে এই নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক ইনস্টিটিউট এটা আছে। মানে 10টার মধ্যে 7টা আর কি অ্যাক্টিভ, সেই 7টা এখানে অপশনে মনে হয় আপনি পেয়ে যাবেন। যেমন রাঙামাটি, আপনি যদি একটু নর্মালি চিন্তা করেন, রাঙামাটির আশেপাশে কে আছে বলেন তো? ওই যে এলাকাটা, ওই যে পার্বত্য বা পাহাড়ি যে চট্টগ্রামের যে জোনটা, ওখানে কে কে আছে বলেন তো? ওর আশেপাশে কে কে আছে? আপনি যদি একটু বুদ্ধি করে বলেন তাহলে আপনি জানেন রাঙামাটির ওইদিকে আপনার মাথায় প্রথমে যেটা আসে হয় খাগড়াছড়ি, না হয় কি আসবে, বান্দরবান। দুইটাই আপনি রাখেন, ঠিক আছে। আচ্ছা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। আচ্ছা, তো এই যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, যারা এই যে দক্ষিণের দিকে, এই দক্ষিণের দিকে বা নর্মালি আপনি যখন ট্যুর দিতে যান, হ্যাঁ, তখন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই জায়গাগুলো ছাড়া আরো একটা কমন প্লেস আছে বাংলাদেশের দক্ষিণের দিকে, আর একটা কমন প্লেস আছে যেখানে আপনি একটু ট্যুর ট্যুর দিতে চান, কোথায়? কক্সেস বাজার। সো এখানে আমি আরো একটা অপশন অ্যাড করে দিচ্ছি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এখানে আমি ধরেন উপরে লিখে দিচ্ছি কক্সেস বাজার। ওকে, তাহলে কয়টা হইলো দেখেন তো, এই এখন পর্যন্ত কয়টা হয়েছে? কক্সেস বাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, টোটাল হয়ে গেছে 4টা। এখানে আছে নেত্রকোনা, 5টা। এখানে আছে হচ্ছে রাজশাহী, রাজশাহীতেও একটা ইনস্টিটিউট আছে, এই ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট আছে। একই সাথে আরেকটা আছে মৌলভীবাজারে। আরেকটা কোথায় আছে? আচ্ছা, মৌলভীবাজার, ঠিক আছে, মৌলভীবাজারে। তাহলে দেখেন কয়টা হইলো, আমি যদি এখন হিসাব করি, বলেন তো কয়টা হইলো। আহ কক্সেস বাজার 1, রাঙামাটি 2, খাগড়াছড়ি 3, বান্দরবান 4, নেত্রকোনা 5, রাজশাহী 6, মৌলভীবাজার 7, ঠিক আছে। এই 7টা হচ্ছে এখন অ্যাক্টিভ আছে, আরো 3টা নতুন করে আসতেছে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আসলে যেটা প্রশ্ন আসে, এই যে যেই ইনফরমেশন গুলো দিলাম, এগুলো দেখবেন যে যদি কখনো প্রশ্ন আসে নেত্রকোনা ছাড়া যদি কোনো কোনো কিছু থাকে যেন আপনি আনসার করতে পারেন, ঠিক আছে, এই জন্য দিলাম, এই জন্য একটু মনে রাখবেন। আর এমনিতেও এগুলা দেখবেন যে যদি কখনো ভাইবা আপনি দেন, সেক্ষেত্রেও এই জিনিসগুলো একটু, অনেক সময় ভাইভাতে এই ধরনের প্রশ্ন করে, হ্যাঁ, ভাইভাতে আসলে কোনো লিমিট নাই, সিলেবাস নাই। সো ম্যাক্সিমাম সময় যদি এমসিকিউ এর কথা বলেন, এমসিকিউ তে এই প্রশ্নটাই বেশি আসে যে প্রথম কোথায় হয়েছে, নেত্রকোনাতে, কোন এলাকায়, বিরিশিরিতে, কত সালে, 1977-এ। শেষ, এর বাইরে খুব একটা কিছু লাগবে না। এক্সট্রা যে ইনফরমেশন দিচ্ছে এটা যদি ভবিষ্যতে কখনো এই রকম মানে এমসিকিউ আসে যে নেত্রকোনা অপশনে নেই, তখন কি করবেন, এই জন্য এই জিনিসগুলো জানাই দিছি, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এটাও আমরা আগে সলভ করছি, পেট্রো বাংলার যেহেতু প্রশ্ন। তো কেন এটা করছি, কারণ হচ্ছে সমাজ সেবা বা সমাজ কল্যাণের বিভিন্ন পরীক্ষায় আমি দেখছি যে এই প্রশ্নগুলো আসছে। দ্যাটস ওয়াই আমি এটা এই জন্য লিখছি যে পেট্রো বাংলায় একদম এই বছরের আসা প্রশ্ন। সো জাস্ট রিলেট যেন করতে পারেন যে প্রশ্ন কিন্তু বারবার কি রিপিট হয়। সো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা বলেন তো? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আমরা জানি, বড় জেলাটা আপনারা কমেন্ট করেন, ছোট জেলাও আপনারা কমেন্ট করেন, কারণ এই দুইটা জিনিস আমরা আসলে আগে পড়ছি, বড় জেলা আর হচ্ছে ছোট জেলা। বড় জেলা কোনটা, ছোট জেলা কোনটা?
সবাই একটু কমেন্ট করে জানান বড় জেলা কোনটা, ছোট জেলা কোনটা, ঠিক আছে। বড় জেলা, একে নিয়ে আমরা একটু আগে কথা বলছি। হ্যাঁ, বড় জেলা, একটু আগেই তার নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি। আর ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, ওকে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন সমাজসেবায় কি প্রশ্ন আসছিল, সবচেয়ে উত্তরের জেলা, এই জন্য ওই যে আগের প্রশ্নটাও রাখছে যে এই বছরে কি আসছে বা একদম রিসেন্ট সময় কি আসছে, এই জন্য আগের প্রশ্নটা রাখছিলাম। সমাজসেবায় কি প্রশ্ন আসছিল দেখেন, সবচেয়ে উত্তরের জেলা, সবচেয়ে উত্তরের উপজেলা না কিন্তু, জেলা। খেয়াল রাখেন, যদি যদি বলে উত্তরের জেলা, তাহলে আপনার অ্যান্সার কি হবে? পঞ্চগড়। ঠিক আছে, পঞ্চগড়। যদি আপনাকে বলতো উপজেলা, তাহলে কি হইতো বলেন তো? উপজেলা। উত্তরের জেলা বললে পঞ্চগড়, যদি বলতো উপজেলা তাহলে আপনি অ্যান্সার করতেন তেতুলিয়া। তেতুলিয়া। ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাকে বলতাম দক্ষিণ, দক্ষিণের জেলা, যদি আমি বলতাম দক্ষিণের জেলা, তাহলে বলেন তো কি অ্যান্সার হইতো? দক্ষিণের জেলা হইলে বলতাম কক্সেস বাজার। তাহলে কি বলতাম? কক্সেস বাজার। আচ্ছা, যদি দক্ষিণের উপজেলা বলতাম, দক্ষিণের উপজেলা, তাইলে আবার কি হইতো? টেকনাফ। ঠিক আছে। মানে উত্তরের আসছে বলে যে দক্ষিণেরটা জানবো না তা তো না, সবই জেনে রাখবো, ঠিক আছে। তাহলে উত্তরের জেলা কোনটি বলেন তো? উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, এবং উপজেলা কোনটা? তেতুলিয়া। আর দক্ষিণের জেলা, এই যে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার এবং উপজেলা হচ্ছে টেকনাফ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি পশ্চিম, পশ্চিম, পশ্চিমে যদি বলি যে জেলা আর উপজেলা। এটা, এরা কারা ছিল? এরা ছিল হচ্ছে উত্তরের, ঠিক আছে। এরা কারা? এরা হচ্ছে দক্ষিণের। এবার আমি কাকে জানবো, কাকে চিনবো? এবার আমি চিনবো হচ্ছে পশ্চিম, ঠিক আছে। পশ্চিমের জেলা, পশ্চিমের জেলা, যদি পশ্চিমের জেলা বলে, ঠিক আছে, যদি পশ্চিমের জেলা বলে, যদি পশ্চিমের জেলা বলে তাহলে হবে চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে। আর যদি উপজেলা বলে তাহলে চাপাই নবাবগঞ্জেরই উপজেলা শিবগঞ্জ। ঠিক আছে। অনেকের এখানে জেলা উপজেলা কমন পড়তেছে, আমার মনে হয় ওরা সবার আগে অ্যান্সার করে ফেলতেছে। হ্যাঁ, নিশ্চয়ই সবার আগে অ্যান্সার করে ফেলতেছে। ঠিক আছে। এখন যদি আপনাকে বলে পূর্ব, ঠিক আছে, যদি এখন আমি আপনাকে বলি পূর্ব, পূর্ব কি হবে বলেন? পশ্চিম শিখলাম, এখন আমি আপনাকে বললাম পূর্ব, ঠিক আছে, তাহলে কি হবে? আচ্ছা, যদি পূর্ব হয়, যদি পূর্ব হয় তাহলে আপনার যেটা কাজ হবে, পূর্বর আমরা এখানে দুইটা জিনিস জানবো। একটা কি? একটা হচ্ছে জেলা, আর একটা হচ্ছে উপজেলা। হুম যদি জেলা বলে তাহলে হবে বান্দরবান, আর যদি উপজেলা হয় আমরা অনেকেই জানি থানচি। ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন সবগুলাই হয়ে গেল, হ্যাঁ, সবগুলাই আমাদের হয়ে গেল এখানে। ঠিক আছে, তাহলে দেখেন, যদি বলে সবচেয়ে উত্তরের জেলা, উত্তরের জেলা হইলে কি? পঞ্চগড়।
উপজেলা হইলে তেতুলিয়া, ওই পঞ্চগড়ের তেতুলিয়া, ওই যে বলে না টেকনাফ থেকে তেতুলিয়া কেন বলে, ওই যে টেকনাফ, হ্যাঁ, সর্বদক্ষিণের টেকনাফ থেকে, এই যে দেখেন সর্ব উত্তরের তেতুলিয়া, আমরা ওই যে কথায় কথায় বলি না টেকনাফ থেকে তেতুলিয়া, এর মানে কি ডেফিনেটলি ওগুলা হচ্ছে কি উপজেলা, ওই যে দক্ষিণ উত্তর। হুম। পশ্চিমের হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ, পূর্বের হচ্ছে বান্দরবান, আর এখানে হচ্ছে থানচি। ঠিক আছে, ওকে, মনে থাকবে ইনশাল্লাহ। নেক্সট কোশ্চেন দেখি, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে? এটাও সমাজসেবা অধিদপ্তরে আসা একটা প্রশ্ন। তো এইটার অ্যান্সার আমরা অনেকেই জানি, এটা হচ্ছে কি, হ্যাঁ এগুলো আমরা জানি অনেকেই, কারণ অনেক অলরেডি আমরা এগুলা সবাই সলভ করে ফেলছি। খাসিয়াদেরকে অনেকে খাসি এইভাবেও ডাকে, খাসিয়াই বলবো আমরা। ঠিক আছে, এবং এদের ধর্ম কি বলেন তো? এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, এদের ধর্ম, এরা সাধারণত কোন ধর্মাবলম্বী হয়? খ্রিস্টান। ঠিক আছে, কোন ধর্মাবলম্বী হয়? খ্রিস্টান ধর্মাবলম্বী হয়। ঠিক আছে। ওকে। তাহলে খাসিয়ারা নর্মালি কি করে? পান সুপারি চা দিয়ে আপ্যায়ন করে। আপনি যদি কখনো সিলেটে যান, আপনি যদি কখনো হবিগঞ্জে যান, কখনো সুনামগঞ্জে যান, মৌলভীবাজারে যান, এই এলাকাগুলায় যদি আপনি যান, তাহলে দেখবেন একটা স্পেশাল গোষ্ঠীর মানুষ আপনাকে হচ্ছে পান সুপারি চা দিয়ে আপ্যায়ন করা হবে। ঠিক আছে। এবং কেন? কারণ হচ্ছে তারা ওই ট্রাইবাল গ্রুপ, যাদেরকে আমরা বলি হচ্ছে খাসিয়া। কোন কোন এলাকা বললাম? এলাকাগুলা কি? সিলেট, এলাকাগুলা কি? হবিগঞ্জ, আর কি বলছি? সিলেট, হবিগঞ্জ, এরপরে আছে সুনামগঞ্জ, এবং আরেকটা নাম বলছিলাম সেটা হচ্ছে মৌলভীবাজার। তো এই যে চারটা এলাকা আছে, এই চারটা এলাকাতে আমার খাসিয়ার যারা অধিবাসী আছে তাদের সংখ্যাটা একটু বেশি, তারা সচরাচর খ্রিস্টান ধর্মাবলম্বী হয়। ভাই, তিনটা প্রশ্ন আছে আর। কতক্ষণ? 3 মিনিট। ওকে। তো আচ্ছা, এখানে আর খ্রিস্টান, আচ্ছা, কিছুদিন আগে আমরা ওই যে নাথান বমকে চিনছিলাম না, মনে আছে? নাথান বমকে খুঁজতেছে অনেকে। তো এই যে বম যে যারা গোষ্ঠী আছে তারাও কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী হয়। ঠিক আছে, যেমন খ্রিস্টান ধর্মাবলম্বী কারা আছে? বম আছে, তারপরে যে গারো আছে। হ্যাঁ, এরা কি? এরা খ্রিস্ট ধর্মাবলম্বী। ওকে, মানে খ্রিস্টান ধর্মের অনুসারী। ঠিক আছে, আমরা তাহলে পরে ইয়াতে চলে যাই। হুই ইজ দ্য রেগুলেটর অফ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ? তো আমাদের দেশে কারা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করে? এবং আমরা অনেকেই জানি যে মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এবং আমার যে পেজ আছে সেখানে কিন্তু তাদের একটা সার্কুলারও মনে হয় কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম, আপনার যদি মনে থাকে। আমি আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। আপনারা মোটামুটি এইখানে গেলে সব ধরনের চাকরির একটা আপডেট পাবেন। তো এই পেজটাতে হচ্ছে আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কিছুদিন আগে একটা সার্কুলার হয় সেটা পোস্ট দিয়েছিলাম, আপডেট করেছিলাম। আই হোপ অনেকেই এখানে আছেন যারা আবেদন করেছেন। তো এইটার অ্যান্সার হচ্ছে MRA, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। ঠিক আছে, তারাই হচ্ছে মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করে। ওকে, নেক্সট প্রশ্নটা যাই। হু ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি প্রিসাইডিং ওভার জেনারেল অ্যাসেম্বলি সেশন অফ দি ইউনাইটেড নেশনস? অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদে কে প্রথম সভাপতিত্ব করেন, মানে বাংলাদেশি হিসেবে? ঠিক আছে, কোন বাংলাদেশি আসলে এই গৌরবটা অর্জন করেন, যে কিনা, যিনি কিনা জাতিসংঘের সাধারণ পরিষদ এর সভাপতির দায়িত্ব পালন করেন? ঠিক আছে। আচ্ছা, এখানে দুইটা অপশন হয়েছে, ডক্টর কামাল হোসেন। এইখানে আসলে যেটা হবে, একটা অপশন হবে ডক্টর কামাল হোসেন, এটা হবে হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলায় লিখে দিচ্ছি, হুমায়ুন রশিদ চৌধুরী। এবং আসলে এইটাই হচ্ছে অ্যান্সার। অনেকেই আমরা তাকে চিনি। তিনি আহ 1996 থেকে 2001 সাল, এই যে মেয়াদে, এই মেয়াদে আহ স্পিকারের দায়িত্বে ছিলেন। আমাদের জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কিনা জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশি হিসেবে, মানে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন। ঠিক আছে।
আচ্ছা, আজকের তারিখ কত? আজকে কি 10 জুলাই? আজকে 10 জুলাই, আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে 10 জুলাই, এবং 10 জুলাই হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, তার হচ্ছে আসলে মৃত্যু বার্ষিকী। 10 জুলাই তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। আহ 10 জুলাই, হ্যাঁ, এই 10 জুলাই হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী তিনি মারা যান। তিনি হচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা ইতিহাসে, এবং অবশ্যই সম্মানিত, কারণ তিনি হচ্ছেন প্রথম যিনি কিনা জাতিসংঘের 41তম যেই ইয়াটা হয়, অর্থাৎ এই যে জেনারেল অ্যাসেম্বলি সেশন, এটা আসলে কততম সেশন ছিল? এটা হচ্ছে 41তম অধিবেশন ছিল। ঠিক আছে, কততম? 41তম অধিবেশন। এবং এটাও কিন্তু আসলে অনেক আগের ঘটনা, মানে এটা তার স্পিকার হিসেবে দায়িত্ব লাভ করারও 10 বছর আগের ঘটনা। মানে 41তম অধিবেশন, এটা আসলে 1986 সালের ঘটনা। হ্যাঁ, এটা 1986 সালের ঘটনা। এই জিনিসগুলো একটু জেনে রাখতে পারেন, কারণ ভাইবার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমি আগেও একবার বলছিলাম যে আমি একবার এক ভাইবায় ফেস করছিলাম যে রুমির ব্যাপারে অনেক ডিটেলস আমাকে জানতে চাইছিল। তো এরকম যারা জাতির ইতিহাসে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের ব্যাপারটা আমরা একটু জেনে রাখবো। যেমন হুমায়ুন রশিদ চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন এটা হয়তো আমার জানার দরকার নাই, বাট যেহেতু তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, বাংলাদেশের হয়ে প্রথম তিনি হচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, বা জাতিসংঘের যে সাধারণ অধিবেশন ছিল সেটা সভাপতিত্ব করেন। কততম অধিবেশন, কত সালে, এই জিনিসগুলো আমরা একটু ছোট করে মনে রাখার চেষ্টা করবো। অ্যাটলিস্ট আপনি যে ক্লাস করতেছেন, যে নোট করতেছেন, নোটে একটু লাল কালি বা নীল কালি বা ভিন্ন কোনো কালারের কালি বা সাইন পেন দিয়ে এটা একটু মার্ক করে রাখতে পারেন যে 1986 সালের ঘটনা, যেটা 41তম সাধারণ অধিবেশন ছিল, মানে সাধারণ পরিষদের অধিবেশন ছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, দ্য সিটি ফ্রাঙ্কফুর্ট ইজ রিনাউন্ড ফর। আচ্ছা, তো আমরা যারা হচ্ছে আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন, যদি না করে থাকেন তাহলে এটা ইউটিউবে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমরা 2 3 4 5টা ক্লাস আগে একটা প্রশ্ন এরকম সলভ করেছিলাম, এই বছরের একটা চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন, যে পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ, মানে সবচেয়ে বড় বা বৃহৎ বইমেলা কোথায় হয়। তো সেখানে আমরা কিন্তু মানে তখন ওই প্রশ্ন যখন সলভ করি তখন কিন্তু জার্মানির এই সিটি অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট এটাই কিন্তু তখন শিখে এসেছিলাম। তো সেইটাই এখানে আবার বলছে, দেখেন একটু ঘুরাই দিছে প্রশ্নটা, যে দ্য সিটি ফ্রাঙ্কফুর্ট ইজ রিনাউন্ড ফর। তো কিসের জন্য এই শহরটা বিখ্যাত? এই শহরটা বিখ্যাতই হচ্ছে কি, বুক ফেয়ারের জন্য। ঠিক আছে, এই শহরটা কিসের জন্য বিখ্যাত? বুক ফেয়ারের জন্য। ওকে, সো আহ এই জন্য আমি বারবার বলি যে রেগুলার একটু ক্লাসগুলো করবেন, তাহলে মোটামুটি প্যাটার্ন গুলো বুঝতে পারবেন। আগের ক্লাসের জিনিস আগে যা শিখছেন সেটার সাথে রিলেট করে কিন্তু আবার পরবর্তী নতুন ক্লাসগুলোতে আরো এরকম অনেক ইনফরমেশন বা প্রশ্ন থাকে, সুতরাং মনে রাখা আপনার জন্য কিন্তু খুবই সহজ হবে। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা চেষ্টা করব যে এই রেগুলার ক্লাসগুলো একটু করার জন্য। আজকে আমরা মোটামুটি 25টা প্রশ্ন সলভ করেছি, এবং আমি বিশ্বাস করি যে একই সাথে অনেকগুলো রেলেভেন্ট ইনফরমেশন নিয়েছি। এবং এই 25টা প্রশ্ন যে শুধু পেট্রো বাংলায় আসছে, বাংলাদেশ ব্যাংকে আসছে, বা সমাজসেবা অধিদপ্তরের প্রিভিয়াস প্রশ্ন, তা কিন্তু না। এগুলো সমসাময়িক এবং যে কোনো মানে সাম্প্রতিক সময়ে যে চাকরি পরীক্ষাগুলোর জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন, সেই পরীক্ষাগুলো আসার মতো প্রশ্ন। সুতরাং আপনারা যেটা চেষ্টা করবেন, এখানে আমি আরেকটা জিনিস যেটা একটু মার্ক করে দিতে চাই, সেটা হইলো যে আহ এটা একটু আপনারা খেয়াল রাখেন। এটার ব্যাপারে আমি একটু আগেও বলছি, সেটা হলো যে আমাদের এই পেজে আপনি মোটামুটি চাকরির যে কোনো ধরনের আপডেট তথ্যগুলো পাবেন। এবং এই যে ক্লাসগুলি যে হচ্ছে, এই ক্লাসগুলি এই পেজেও যাবে এবং আমাদের মোত্তাসিম পাহলভী স্যারের পেজেও যাবে। যেখান থেকে আপনার জন্য সুবিধা হয় সেখান থেকে হচ্ছে আপনি ক্লাসগুলো করতে পারবেন। আর এইখানে আসলে জিকে সম্পর্কিত যে কোনো আপডেট ইনফরমেশন বা যে কোনো গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও আমি এখান থেকে আর কি ইনশাল্লাহ দিব আপনাদের জন্য। তো এই পেজটাতে আপনারা লাইক বা ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আমাদের আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।